বিজেপি থেকে তৃণমূলের দিকে যে আসার স্রোতটা, এটা হচ্ছে উন্নয়নকে দেখে। কারণ একটা রথ হলে আরেকটা ঘোড়া, একটা গাড়ির চাকা হলে আরেকটা গাড়ির ইঞ্জিন রাস্তায় তুমি রেখে দাও, কোনো দাম নেই। শুধু চাকা রাস্তায় দেখে দাও, চলতে পারবে। বিজেপিতে অনেক গোষ্ঠী এবং বিজেপিতে অনেকগুলো সমস্যা, যে তৎকাল বিজেপি রয়েছে, নতুন বিজেপি, নারায়ণী সেনা করব না, রাজবংশীদের শিখ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করব, কুণালদার মতো এখানে মানে মেসির মতো স্ট্রাইকার রয়েছে। দক্ষিণবঙ্গের তাপসী মণ্ডল এবং উত্তরবঙ্গের জন বার্লা অর্থাৎ পদ্ম শিবিরের এই দুই হেভিওয়েট নেতা তৃণমূলে যোগদান করলেন। তাহলে কি তৃণমূলের কাছে এটা একটা মাস্টার স্ট্রোক? মানে 26-এর নির্বাচনের আগে কতটা ক্ষতি হতে পারে বিজেপি শিবিরে? মাস্টার স্ট্রোক তৃণমূলের কাছে এটা নয়, এটা তৃণমূল কংগ্রেসের কাছে আমি বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের থেকে এটা একটা ট্রেলার। কারণ 21শে জুলাই ক্রমশ এগিয়ে আসছে। আমরা এখন যদি বলি যে মে মাসে আছি, ফলে আর 1-1.5 মাসের মধ্যে 21শে জুলাই রয়েছে। এবং আমরা যদি ধারাবাহিকভাবে এই ট্রেলারটাও মানুষ 2-4 বার করে দেখে, তার সিনেমা যদি 2-1টা সিনও দেখা যায়, তাহলে দেখা যাবে এর মধ্যেও 2-3 জন জয়েন করে দিতে পারে। তারপরে 21শে জুলাই আলটিমেটলি কত সংখ্যক বিধায়ককে এক কাট্টাক করে কে জয়েন করবেন বা আদৌ জয়েন করবেন কিনা, সেইটা কিন্তু মানুষও ভাবছেন। তৃণমূল কংগ্রেসের কাছে ডেফিনিট ইনপুট রয়েছে এবং সেই ইনপুটের একটা আভাস আমি বললাম। এবং আগামী সময়ে আমি মনে করি যে বাংলায় যেভাবে কাজ হচ্ছে, তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের সঙ্গে জুড়ে থেকেছেন, বিজেপির যেটা জনপ্রতিনিধিরা জানেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে না থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে না থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী বলে স্বীকার না করলে মানুষ আমাদের ছুঁড়ে ফেলে দেবে। কারণ বাংলায় দাদা অনেক, দিদি এক, নেতা অনেক, নেত্রী এক। সেই মমতাদির পাশে তাই হয়তো তারা বেশি বেশি করে থাকতে চাইছেন। ফলে আমি মনে করি যে 21শে জুলাইয়ের আগে এই ধরনের মাস্টার স্ট্রোক তো আমি বলছি না একে, আমি বলছি এই যে ট্রেলারটা, এই ট্রেলারের বাকি সিনেমার অংশটা 21শে জুলাইয়ের আগে ক্রমশ একটু একটু করে রিলিজ হতে পারে। আগে কি আরো বিজেপি নেতার তারা জয়েন করতে পারেন, সেই মঞ্চ থেকেই জয়েন করতে পারেন, এমনটাই আপনি বলতে চাইছেন? তার সম্ভাবনা কিন্তু 99%। আমি বলছি 1% হতে পারে যে তারা বাড়ি থেকে বেরোলেন, গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেল, তারপরে আবার পেট্রোল ভরতে একটু সময় লাগলো, তাই 21শে জুলাই না করে 23শে জুলাই করলেন। কিন্তু 99% চান্স হচ্ছে যে 21শে জুলাইয়ের আগে এবং 21শে জুলাইয়ের দিন চমক থাকবে। জন বার্লা তৃণমূলে যোগদান করলেন এবং এর আগে আমরা দেখেছি তাপসী মণ্ডলও বিজেপি থেকে তৃণমূলে এসেছেন। একের পর এক বিজেপির এই তাবড় নেতা তৃণমূলে আসছেন। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ঘরেই স্ট্রাইক? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তো স্ট্রাইক করার কিছু নেই, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তো মানে কার্ড পাঠানোর কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন মানুষের জন্যে, সরকারের হয়ে, সরকারের মুখ্যমন্ত্রী হয়ে, প্রধান হয়ে 2011 সাল থেকে টানা কাজ করছেন। এবং দল হিসেবে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে নিজেকে পারফরমেন্সের মাধ্যমে আরো বেশি জনমুখী করে তোলার। ফলে এই যে সার্বিক একটা যে জনবাদী রাজনীতি, সার্বিক যে একটা মানুষের কে কেন্দ্র করে একটা কাজ করা, সেটাকে দেখে বিভিন্ন দলের বিভিন্ন হেভিওয়েট নেতারা, বিভিন্ন গুরুত্বপূর্ণ যারা সংগঠক, যাদের মানুষের সঙ্গে বুথ পর্যন্ত যোগাযোগ রয়েছে, হ্যাঁ, তাদের মধ্যে স্বাভাবিকভাবেই বিভিন্ন সময় এই সিদ্ধান্তগুলো আসে। জন বার্লা নিশ্চিতভাবে উত্তরবঙ্গের, আমি মনে করি, চা বলয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা, ইম্পর্টেন্ট লিডার। আপনারা অনেকে জানেন যে আমি নিজে যেহেতু আমার উত্তরবঙ্গের ছেলে, উত্তরবঙ্গে আমার বাড়ি বা ছোটবেলা কেটেছে, ফলে সার্বিকভাবে আমি উত্তরবঙ্গের একজন ভোটার হিসেবে শুধুমাত্র নয়, রাজনৈতিক কর্মী হিসেবে শুধু নয়, উত্তরবঙ্গের একটা ছেলে হিসেবে আমি এটা বলতে পারি যে চা বলয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ নেতা যেমন প্রকাশ চিকবরাই, চা বলয়ের ক্ষেত্রে যেমন অন্যতম গুরুত্বপূর্ণ নেতা গঙ্গাপ্রসাদ শর্মা, তেমনিভাবে চা বলয়ের ক্ষেত্রে একটা অপরিহার্য নেতা, আমি বলছি ইন্টিগ্রাল লিডার, ইন্টিবেল্ট, সেটা কিন্তু আমাদের জন বার্লা ছিলেন। এবং তার জন্য আপনারা দেখেছেন যে বিজেপির মতো দলেও সর্বভারতীয় ক্ষেত্রেও, যেখানে দিলীপ ঘোষকে কখনো মন্ত্রী করেনি, হ্যাঁ, যেখানে অনেকে আছেন যাদের হয়তো তাদের যেমন সৌমিত্র খান, তাকে এখনো মন্ত্রী করেনি, কিন্তু জন বার্লাকে কিন্তু বিজেপি বাধ্য হয়েছিল এই ইকুয়েশনের কথা মাথায় রেখে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দিতে, জায়গা দিতে। ফলে কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী, চা বলয়ের নেতা জন বার্লা, যার পেছনে মানুষ আছে, সবচেয়ে বড় কথা, হ্যাঁ, যার পেছনে কিছু হলেও তার সমর্থক কর্মী আছে, এবং সেই রকম একজন মানুষ বা সেরকম একজন নেতৃত্ব তিনি তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, সেটা নিশ্চিতভাবে আমি মনে করি দলকে আরো শক্তিশালীই করবে। এবং আজকেও জন বার্লা যে মুহূর্তে কথা বলছি, আমি যেটা খবর আছে, গিয়েছেন আলিপুরদুয়ার, এবং মানুষের মধ্যে পজিটিভ রেসপন্স আছে, কোথাও নেগেটিভ রেসপন্স নেই, এবং মানুষ সংবর্ধনা দিয়েছেন সাদরে। আমাদের নেতা প্রকাশ চিকবরাই তিনি উপস্থিত থেকেছেন। ফলে ঐক্যবদ্ধভাবে নিশ্চিতভাবে শুধু আলিপুরদুয়ার নয়, আমি মনে করি আলিপুরদুয়ার, জলপাইগুড়ির চা বাগান, চা শ্রমিক অধ্যুষিত যে বিধানসভাগুলো, সেগুলো 2026-এ এর একটা পজিটিভ রেসপন্সই আমরা পাবো। দলপতি একেবারে জন বার্লা সরাসরি বলছেন যে বিজেপিতে থেকে কোনো উন্নয়নের কাজ করতে দেওয়া হতো না, কেন থাকবো ওই দলে, কি বলবেন? এটা শুধু জন বার্লা বলেছেন তা নয়, এর আগেও অনেকে এই একই অভিযোগ তুলেছেন।
কার্যত বিজেপিতে থেকে উনি মন্ত্রী ছিলেন, কিন্তু বিজেপিতে মন্ত্রী থাকার পরে উনি যখন বলছেন যে আমাকে আমার যে কাজ, উনি যাদের প্রতি দায়বদ্ধ, যে মানুষের প্রতি, যে অঞ্চলের প্রতি, তার তো তিনি সুরাহা করতে পারেননি। এবং সেটা কিন্তু তার একক ব্যর্থতা নয়, কারণ সরকার চলে তো কিউমুলেটিভ ভাবে, কিউমুলেটিভ এফেক্টের উপর ভিত্তি করে। ফলে স্বাভাবিকভাবেই জন বার্লা যে উপলব্ধিটা করেছেন, এটা আসলে একটা মানুষের উপলব্ধি, এটা অ্যাকচুয়ালি একটা মোহভঙ্গ। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি, প্রধানমন্ত্রী 2019-এর লোকসভায় চূড়াভান্ডারে ময়নাগুড়িতে দাঁড়িয়ে বলছিলেন যে আমি চা বাগান সমস্যার সমাধান করব, বন্ধ চা বাগান খোলার ব্যবস্থা করব। একটা চা বাগানও কেন্দ্রীয় সরকার খুলতে পারেনি। নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা এসে 2019-এর লোকসভায় বলেছিলেন, 24-এর লোকসভাতেও বলেছেন যে নারায়ণী সেনা করব, না রাজবংশীদের শিখ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করব, নারায়ণী সেনাকে পূর্ণ মর্যাদায় আলাদা ব্যাটালিয়ন হিসেবে আমরা করব, কিন্তু সেটা এখনো স্থান পায়নি। ফলে চা বাগানের সমস্যা নিরসনের দায়িত্ব রাজ্য সরকারের নয়, কথা জন বার্লা জানেন। চা বাগানের সমস্যা নিয়ে সবটা 100% সলিউশন রাজ্য সরকার মমতা ব্যানার্জি আনতে পারে না, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় চা সুন্দরী করেছেন, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের ডেইলি বেসিক ওয়েজেস সেই বিষয়ে ভাবনা চিন্তা মন্ত্রী মলয় ঘটককে দিয়ে করিয়েছেন। ফলে এই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, যেটা পুরোটা তার এখতিয়ারে নেই, তারপরেও মমতাদি চেষ্টা করছেন যে যতটা সম্ভব একটা রিলিফ দেওয়া যায়, যতটা সম্ভব সলিউশন করা যায়। ফলে সেই জায়গায় কেন্দ্রীয় সরকারের অবস্থা বা ব্যবস্থা অত্যন্ত যে খারাপ এবং তার যে আশাপ্রদ নয়, সেটা জন বার্লার মতো একজন চা বলয়ের নেতা বলবেন, বা একজন মানুষের সঙ্গে জুড়ে থাকা নেতৃত্ব উপলব্ধি করবেন, এটাই তো স্বাভাবিক। জন বার্লা একেবারে সরাসরি নিশানা করলেন শুভেন্দু অধিকারীকে, বলছেন যে হাসপাতাল গড়তে না পারার দায় তার, শুভেন্দু অধিকারী, কি বলবেন? নিশ্চিতভাবে এই রাজ্য নেতৃত্ব হিসেবে তিনি হয়তো যে সহযোগিতা আশা করেছিলেন বা যে কোঅপারেশন আশা করেছিলেন, সবচেয়ে বড় কথা যে সম্মান আশা করেছিলেন, সেটা হয়তো তিনি পাননি। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে এই ধরনের বঞ্চনার অভিযোগ বা এই ধরনের একটা বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তো দীর্ঘদিনের রয়েছে। জন বার্লা এখন তার অন্তর্দলীয় বিষয়ে শুভেন্দু অধিকারীর বিষয়ে যে প্রস্তাবগুলো বলছেন বা কথাগুলো বলছেন, তার ব্যক্তিগত জায়গা থেকেই তিনি হয়তো সত্যি বলছেন। কারণ বিজেপিতে তো এটা ঠিক যে বিজেপিতে অনেক গোষ্ঠী এবং বিজেপিতে অনেকগুলো সমস্যা, যে তৎকাল বিজেপি রয়েছে, নতুন বিজেপি রয়েছে, পুরনো বিজেপি রয়েছে, মোটামুটি বিজেপি রয়েছে, হ্যাঁ, সিপিএম থেকে আসা বিজেপি রয়েছে, তৃণমূল থেকে যাওয়া বিজেপি রয়েছে, আরএসএস এর বিজেপি রয়েছে, শুধু বিজেপি আছে। ফলে এত রকম গোষ্ঠীর মধ্যে তেনার হয়তো একটা খাপ খাওয়াতে সমস্যা হচ্ছিল, সবচেয়ে বড় কথা কাজ করতে অসুবিধা হচ্ছিল। তো সেই জায়গা থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। ফলে তিনি এবার তৃণমূল কংগ্রেসে এসে নতুন দায়িত্বে থেকে আগামীতে ভালো কাজ করবেন এবং মানুষের পাশে থেকেই চা বাগানের শ্রমিকদের জন্য আন্দোলনে নেতৃত্বে থাকবেন এবং তাদের জীবন যন্ত্রণা নিয়ে সোচ্চার থাকবেন, এই আশা করব। পাল্টা শুভেন্দু অধিকারী বলছেন যে দল তাকে পুনরায় মনোনয়ন না দেওয়ায় তিনি চোরেদের দলে নাম লিখিয়েছেন, কি বলবেন? এটা ছাড়া তো মাননীয় বিরোধী দলনেতার বলার জায়গায় কি আর রয়েছে। তিনি কার্যত তার সময় কিন্তু বিজেপির পারফরমেন্স খুব একটা ভালো নয়, মানে যদি ধারাবাহিক ট্র্যাক রেকর্ড দেখা যায়, প্রতিটা নির্বাচনে প্রায় ভোট শতাংশ কমেছে, আসন সংখ্যা কমেছে, জিতে আসা বিধায়কদের ধরে রাখা যায়নি পরিষদীয় দলের নেতা হিসেবে, সে দায়িত্ব তো তার উপরও বর্তায়। এবং যে সংখ্যা নিয়ে শুরু করেছিল বিজেপি সাংসদ বিধায়কের একটা চমকপ্রদ উত্থানের পরে, সেটা ধারাবাহিকভাবে কমেছে, মানে দু কদম এগিয়ে গিয়ে বিজেপি 4 কদম বাংলায় পিছিয়েছে। ফলে কার্যত সেই হতাশা থেকে বা সেই জায়গা থেকে মানুষকে অন্যকে দোষারোপ, কাদা ছোড়াছুরি, এসবের বাইরে তো আর কোনো নতুন রাজনৈতিক হাতিয়ার থাকতে পারে না। আর যেখানে মমতা দি এত রকমের উন্নয়নমূলক কাজ করছেন, বিজেপি তো উন্নয়নমূলক কাজ কেন্দ্রীয় সরকার থেকে কিছু দেখাতে পারছে না। ফলে সেই জায়গা থেকে শুভেন্দু বাবু হয়তো এই কথাগুলো বলছেন, কিন্তু তিনি বলেছেন সোমবার সভা করবেন উত্তরবঙ্গে। আমি মনে করি না সেটা কোনো ইম্প্যাক্ট ফেলবে উত্তরবঙ্গের মাটিতে, তবুও তিনি কি বলেন সেটার দিকে আমাদেরও নজর থাকবে। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল হলো, আমরা দেখলাম গতকাল একটা কোর কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে, এবং আপনার দলের এই রদবদল আপনি কিভাবে দেখছেন? 26-এর নির্বাচনের প্রেক্ষিতে এটা কতটা গুরুত্বপূর্ণ? এটা একটা রুটিন কর্মসূচি, প্রত্যেকটা দল, বিজেপিও করেছে বা অন্য দলও করে, যারা ভোট নির্বাচনমুখী থেকে নির্বাচনের দিকে গুরুত্ব রেখে এবং পারফরমেন্সকে বিচার করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনিও বারবার বলছিলেন যে এই ধরনের রদবদল সাংগঠনকে মজবুত করার লক্ষ্য নিয়ে হয়। এটা কার্যত কোনো ব্যালেন্স ওয়ার্ক নয়, এটা কার্যত কারো কোনো একটা চমক দেওয়া সৃষ্টি বা মিডিয়া হাইপ তৈরি করার বিষয় নয়, এটা খবরের বিষয়ও নয় খুব একটা। এটা হচ্ছে একটা দলের তার সাংগঠনিক সংস্কার, তার সাংগঠনিক রদবদল, যারা ভালো কাজ করেছেন
কাজে যাদের দল স্যাটিসফাইড তাদেরকে পুনর্বহাল করা হয়েছে, যেখানে যেখানে মনে করা হয়েছে কিছু চেঞ্জেস আনা দরকার, কিছু রিফর্মস আনা দরকার বা স্ট্রাকচারাল চেঞ্জ, হয়তো কাউকে সরানো হয়নি কিন্তু একটা ভূমিকার অদল বদল করা হয়েছে বা কোথাও কমিটি করে দেওয়া হয়েছে, এই ধরনের বিষয়ে পুরোটাই নির্বাচনমুখী। নির্বাচনকে সামনে রেখে দল তার সংগঠনকে কিভাবে পরিচালনা করবে সেই বিষয়ে দল একটা কমিটি প্রকাশ করেছে এবং তার পাশাপাশি আমাদের প্রতিটা জেলার সভাপতি চেয়ারম্যান তাদেরও বহাল করা হয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও আমাদের নতুন তালিকা সেখানে রয়েছে, বিভিন্ন জেলার সভাপতিরা এবং চেয়ারম্যানরা মনোনীত হয়েছেন। ফলে তাদের প্রত্যেককে অভিনন্দন জানাবো এবং তাদের প্রত্যেকের নেতৃত্বে আগামী 2026-এ আমরা কম করে 226 আসনের লক্ষ্য নিয়ে লড়বো দলের একজন কর্মী হিসাবে। এটাই আমাদের কাছে একমাত্র, কে কমিটিতে থাকলেন তারা প্রত্যেকে নেতা, দে আর অল ইম্পর্টেন্ট লিডারশিপ অফ আওয়ার পার্টি। ফলে সেখানটায় প্রত্যেকে যারা দায়িত্ব পেয়েছেন, যারা দায়িত্বে এসেছেন নতুন কিংবা দায়িত্ব যাদের কন্টিনিউ হয়েছে, তারা প্রত্যেকে আমাদের কাছে নেতৃত্ব হিসেবে মানে মমতা দি অভিষেকদার প্রতিনিধি হিসেবে তারা নেতৃত্ব দেবেন জেলায় এবং তাদের নেতৃত্বে প্রতিটা জেলায় তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে বলে আমি আশা রাখি। আমরা দেখলাম উত্তর কলকাতায় কোর কমিটির ওপর ভরসা রাখা হয়েছে বিশেষভাবে, এর মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইলেন? উত্তর কলকাতা নেতাদের আতুর ঘর, নেতা তৈরির আতুর ঘর। এখানে একজন মানে অনেক অনেক নেতা, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো ভেটেরান লিডারশিপ রয়েছে, প্রাজ্ঞ রাজনীতিবিদ কয়েক দশকের, অতীন ঘোষের মতো দক্ষ প্রশাসক এখানে রয়েছেন, শশী পাজার মতো মন্ত্রী রয়েছেন, আরো জীবন সাহা থেকে শুরু করে আরো যারা যারা রয়েছেন, আমাদের বিধায়ক সহ সাংসদ সহ, হ্যাঁ, কুণালদার মতো এখানে মানে মেসির মতো স্ট্রাইকার রয়েছে। ফলে সব অর্থে উত্তর কলকাতার নেতাদের কি বার্তা দিয়েছেন, কি সেই কমিটির ফলাফল প্রস্তাবনা, এই বিষয়ে নতুন করে আলোচনার বিষয় নেই। চেয়ারম্যান করা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, মাননীয় সাংসদ, কয়েক দশকের নেতা বাংলার, এবং তার সাথে সাথে একটা কমিটি করা হয়েছে, সেখানে বেশিরভাগ বিধায়ক গুরুত্বপূর্ণ লিডারশিপই রয়েছেন এবং তাকে কেন্দ্র করে যেভাবে আমি মনে করি যে উত্তর কলকাতাকে সাজানো হয়েছে, সেটা উত্তর কলকাতাকে দল তো সবসময় গুরুত্ব দেয় এবং এটার মধ্যে আমি মনে করি না কোনো নতুনত্ব, অভিনবত্ব বা কোনো সারপ্রাইজ, শখ এইসব কিছু নেই। এটা একটা আমি মনে করি উত্তর কলকাতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিবারের মতো এবং উত্তর কলকাতা বরাবরের কংগ্রেসি বেল্ট। ঘোর বাম আমলেও উত্তর কলকাতায় কংগ্রেসের দখল ছিল, কংগ্রেসি রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি, ডানপন্থী রাজনীতির একটা ভিত্তিভূমি হিসেবে কাজ করেছে। ফলে সার্বিকভাবে উত্তর কলকাতায় তো তৃণমূল কংগ্রেসের ঘর, এখানে নতুন করে ভালো ফল করারও কিছু নেই, মার্জিন বাড়ানোর আছে, সেটাই টিম মিলে পুরো বাড়াবে আমি বলে আশা রাখি প্রতিটা বিধানসভা। অনেকে বলছেন যে রদ বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাজেশনকে গুরুত্ব দেওয়া হয়নি, কি বলবেন আপনি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে, কি বলবেন? না, আমি তা মনে করি না। আমার কাছে দাদা দিদি এক। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা সাজেশন দেবেন বা যা মতামত রাখবেন, যা পরামর্শ দেবেন, সেটা দলের কে ইতিবাচকতার লক্ষ্যে, দলকে আরো সংঘবদ্ধ শক্তিশালী করার লক্ষ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন, যে সিদ্ধান্ত দেবেন, যে নেতৃত্ব নির্দেশিকা আমাদের প্রদান করবেন, সেটা দলকে দিশা দেখানোর লক্ষ্যে, দলকে ডাইরেকশন দেওয়ার লক্ষ্যে, দলকে মোটিভেট করার লক্ষ্যে। ফলে এই দুটো শক্তির মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। মানে একটা রথ হলে আরেকটা ঘোড়া, একটা তোমার একটা গাড়ির চাকা হলে আরেকটা গাড়ির ইঞ্জিন। ফলে এর মধ্যে বিরোধ, শুধু ইঞ্জিন রাস্তায় তুমি রেখে দাও কোনো দাম নেই, শুধু চাকা রাস্তায় দেখে দাও চলতে পারবে না। দুটো মিলে আমরা হচ্ছে সবারই, আমরা হচ্ছে গাড়ির একটা স্ক্রু। ইম্পর্টেন্ট আমরা যারা রয়েছে, যারা মানে দলের প্রত্যেকটা কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে দলের কর্মীরা হচ্ছে আমাদের সম্পদ। ফলে এরা প্রত্যেকে হচ্ছে আমাদের একটা স্ক্রু, কেউ একটা গাড়ির রং, কেউ একটা গাড়ির টিন, কিন্তু সবারই হচ্ছে আমরা নই, সবারই হচ্ছে বাংলার মানুষ। তো বাংলার মানুষ ভরসা করে এই গাড়িতে রয়েছে, গাড়িটাকে সেফ রাখার, সুরক্ষিত রাখার, ঠিক পথে নিয়ে যাওয়ার, তার স্পিড চেক করে নেওয়ার সমস্তটা দায়িত্ব মমতাদির, আর তার গুরুত্বপূর্ণ তার সহায়ক হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে তারা মিলে কাজ করছেন, বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দলকে ঠিক রাখছেন। এর মধ্যে কোনো আলাদা করে সংঘাত, সমন্বয়, আমি বলছি যে তোমাকে এই সাসপেন্স, এ সমস্ত নেই। এ সমস্ত বিরোধীরা আর কিছু মিডিয়া দেখাচ্ছে, এসব কিছু নেই। দাদা, আর একটা প্রশ্ন থাকবে যে 2021-এ আমরা দেখেছিলাম তৃণমূল থেকে প্রচুর নেতা তারা বিজেপিতে গিয়েছিলেন এবং বিজেপি কার্যত আত্মবিশ্বাসী ছিল যে তারা 200 ওপর আসন পাবেন। ঠিক সেরকমই আমরা তৃণমূল কংগ্রেসে এখন দেখতে পাচ্ছি যে বিজেপি থেকে বেশ কিছু নেতা, যেমন দক্ষিণবঙ্গই বলুন বা উত্তরবঙ্গই বলুন, তারা আসছেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস কিন্তু এখনো আত্মবিশ্বাসী, তাহলে কোথাও গিয়ে এটা হিতে বিপরীত হয়ে যাবে না তো? না, দুটোর মধ্যে একটা পার্থক্য হচ্ছে, যারা বিজেপি থেকে মানে তৃণমূল থেকে যারা বিজেপিতে গিয়েছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল, মানে আগে থেকেই ছিল।
এবং তারা কার্যত ভোটের আগে গেছিল যে ক্ষমতায় আসতে পারে না আসতে পারে, এখানে দাম পাচ্ছিল না ইত্যাদি, পিছিয়ে গেছিল ইত্যাদি। কিন্তু বিজেপি থেকে যারা তৃণমূলে আসছে তারা কিন্তু প্রত্যেকে, বেশিরভাগই তৃণমূল কিন্তু সবাইকে নিচ্ছে না। ইম্পর্টেন্ট লিডারশিপ যারা, মানে যাদের মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে, যাদের পেছনে মানুষ রয়েছে, কেমন, তাদেরকে নিচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা বিজেপি থেকে তৃণমূলে মানে তৃণমূল থেকে যারা বিজেপিতে গিয়েছিল তার মধ্যে কিন্তু 80% ঘর বাপস হয়ে গেছে, মানে চলে এসছে যে কোনো ভাবে হোক। মানে ইম্পর্টেন্ট যারা, আমি নাম বলছি না এখন আর, তারা প্রত্যেকে আমাদের দলের অংশ, তো আমাদের প্রত্যেকেরই নেতা। তো কিন্তু মানে তৃণমূল থেকে বিজেপিতে গেছে, তারপর আবার সে মানে বিজেপি থেকে তৃণমূলে এসছে, তারপর সে আবার বিজেপিতে দিকে আবার সে ছুটে চলে গেছে। এরকম উদাহরণ খুব কম কিছু খ্যাপা লোক আছে, তারা এরকম বারবার করছেন, তাদের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে, ভোটে হেরে গেছে। তো কিন্তু বাদ বাকি কিন্তু এরকম উদাহরণ আমি বলছি কম। ফলে বিজেপি থেকে তৃণমূলের দিকে যে আসার স্রোতটা, এটা হচ্ছে উন্নয়নকে দেখে, কাজ করার লক্ষ্যে। আর তৃণমূল থেকে বিজেপির দিকে যে যাওয়ার স্রোতটা যেটা ছিল কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, সেটা অনেক ক্ষেত্রে আপনি দেখবেন সার্বজনীন নয়, মানে এটা জেনারেল ট্রেন্ড নয়, এটা হচ্ছে স্পেসিফিক ট্রেন্ড, যে আমাকে বাঁচতে হবে, আমাকে কিছু কামাতে হবে, বা আমাকে কিছু এখানে পাচ্ছি না কিছু কমিটিতে যেতে হবে, এই জন্য এই ট্রেন্ড। তো এই দুটোর মধ্যে এটা একটা বেসিক পার্থক্য আছে, সেটা মানুষের কাছেও স্পষ্ট। তার জন্য তো মানুষ তৃণমূলকে ভোট দেন। মানুষ তো ব্যক্তির নিশ্চয়ই ক্যারিশমা থাকে গণতন্ত্রে, কিন্তু দলের যে বিশ্বাসযোগ্যতা, ক্রেডিবিলিটি, নেত্রীর যে ক্রেডিবিলিটি, নেত্রীর মুখ, হ্যাঁ, সেটা অনেক বেশি জরুরি, অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেসের আমাদের মনে হয় যে আমাদের জায়গাটা ঠিক রয়েছে, এবং সেটা দিনে দিনে আরো শক্তিশালী হবে।